ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো এবং আগের ক্লাসটা দেখেছো। আমরা ট্রিয়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন আমরা পড়েছি, দুটো ক্লাসের মাধ্যমে আমরা পড়েছি, ঠিক আছে। তো এই ক্লাসে আমরা যেটা বেসিক্যালি পড়বো সেটা হচ্ছে যে সামান্তরিক সূত্র ভেক্টরের, প্যারালেলোগ্রাম ল। আমি প্রথমে বলেছিলাম যে দুটো ভেক্টর যোগ করার জন্য আমাদের যে দুটো সূত্র আছে তার মধ্যে একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো ত্রিভুজ সূত্র আমি আলোচনা করেছি ইন ডিটেলস, আজকে সামান্তরিক সূত্র সম্পর্কে আলোচনা করব। তো দেখো, ক্যালকুলেশন যেটা ছিল ত্রিভুজ সূত্রের যে ক্যালকুলেশন এবং সামান্তরিক সূত্রের যে ক্যালকুলেশন সেটা সেম, শুধুমাত্র ডায়াগ্রামটা আলাদা হবে, স্টেটমেন্টটা আলাদা হবে। এখন কথা হচ্ছে সামান্তরিক সূত্রটা আমরা কেন ইউজ করছি আমাদের কাছে ত্রিভুজ সূত্র থাকা সত্ত্বেও? তার কারণ হচ্ছে কোইনিশিয়াল ভেক্টরকে যখন আমরা যোগ করব তখন সুবিধা হবে। দেখো, ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যদি আমাদের কাছে দুটো ভেক্টর থাকে, সাপোজ একটা ভেক্টর মনে করি এটা, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে, দেখো আর একটা ভেক্টর যদি আমরা সেখান থেকে শুরু করি জাস্ট এখানে, তাহলে এটা আমরা বলেছিলাম যে বি ভেক্টর। এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি সেটা আমরা দেখিয়েছিলাম এ থেকে বি অবধি, অর্থাৎ একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে অন্য ভেক্টর যদি সেখানে শুরু হয়, তারপর যদি আমরা একটা ত্রিভুজের দুটো বাহুর উপরে এই দুটোকে দিই, দুটো ভেক্টরকে রাখি, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহু অর্থাৎ এই বাহুটা, এটা কি প্রকাশ করছিল? আমাদের রেজাল্টেন্ট ভেক্টর আর কে প্রকাশ করছিল। তো এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। কিন্তু সুবিধা কি দেখো, যদি আমরা দেখি যে দুটো ভেক্টর একই বিন্দু থেকে শুরু হচ্ছে, যেটা আমি অলরেডি আগেই বলেছি যখন আমরা এটা পড়েছিলাম যে বিভিন্ন ধরনের ভেক্টর। তোমরা যদি নতুন এই ক্লাসে, তাহলে অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখে নাও, ভেক্টরের যতগুলো ভিডিও হয়েছে, এবং তোমরা যদি প্লেলিস্টে যাও পেয়ে যাবে। ওকে, সেখানে আমি ডিটেলস পড়িয়েছি ভেক্টরের ডেফিনেশন কি, বিভিন্ন ধরনের ভেক্টরকে রিপ্রেজেন্টেশন করার কি পদ্ধতি, এসব আমরা সেই ক্লাসে অলরেডি পড়ে ফেলেছি। তো সেগুলো যদি আগে দেখে নাও তাহলে সুবিধা হবে। যদি তোমরা নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে সঙ্গে সঙ্গে কী করবে, ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে টাচ করো, পরপর ভিডিও খুলে যাবে তোমাদের সামনে। ওকে, তাহলে দেখো যেটা আমি বলতে চাইছিলাম যে তাহলে এটা আমরা অলরেডি পড়েছি, কিন্তু যদি আমাদের কাছে মনে করো কোইনিশিয়াল ভেক্টর থাকে, কোইনিশিয়াল ভেক্টর মানে যে ভেক্টরগুলো একই বিন্দু থেকে শুরু হবে, এটা একটা কোইনিশিয়াল ভেক্টর, এই দুটো ভেক্টর কোইনিশিয়াল, একই বিন্দু থেকে শুরু হচ্ছে দেখো। এবং যদি একই বিন্দু থেকে দুটো ভেক্টর শুরু হয়, তখন আমরা সেই দুটো ভেক্টরকে ইজিলি সামান্তরিক সূত্র দিয়ে যোগ করতে পারি। কেন? তার কারণ হচ্ছে সামান্তরিক সূত্র যেটা বলছে, দেখো যে যদি মনে করো এই দুটো বাহু, দুটো ভেক্টরকে আমরা সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু দ্বারা প্রকাশ করতে পারি, এ এবং বি ভেক্টরকে। তাহলে মনে করো সাপোজ এটা হচ্ছে আমাদের বি ভেক্টর ধরে নিলাম, আর এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, দেখো একই বিন্দু থেকে শুরু হয়েছে। তাহলে এটা যদি হয় এ ভেক্টর আর এটা যদি হয় বি ভেক্টর, তাদের কোইনিশিয়াল ভেক্টর। এবং আমরা যদি মনে করি যে এই দুটো বাহু হচ্ছে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, যে দুটো বাহু দ্বারা এ এবং বি ভেক্টরকে প্রকাশ করা হয়েছে, তাহলে দেখো আমরা যদি সামান্তরিকটা কমপ্লিট করি, এখানে সামান্তরিকটা এরকম টাইপের হবে কিছুটা। ওকে, তো এটা ধরো মনে করো আমরা সামান্তরিকটা এখানে কমপ্লিট করে ফেললাম। তাহলে দেখো এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে আমরা প্রকাশ করি, তাহলে এর যে সংশ্লিষ্ট কর্ণ, অর্থাৎ এই কর্ণটা দেখো, সংশ্লিষ্ট কর্ণ মানে এই দুটো ভেক্টর এ এবং বি ভেক্টর বা এই দুটো বাহুর যে সংশ্লিষ্ট কর্ণ, সেটা হবে এই দুটো ভেক্টরের লব্ধি। তাহলে দেখো জিওমেট্রিক্যালি আমার রেজাল্টেন্ট বের করতে সুবিধা হচ্ছে যদি কোইনিশিয়াল ভেক্টর হয়, সেক্ষেত্রে আমি যদি সামান্তরিক সূত্র ইউজ করি, একই বিন্দু থেকে শুরু হয়েছে, তাহলে সেই সেই দুটো ভেক্টরকে আমরা দুটো বাহু ধরে অপর দুটো বাহু যদি আমরা একে আমরা একটা সামান্তরিককে কমপ্লিট করি, তাহলে সেই সামান্তরিকটার যে কর্ণটা হবে সেই কর্ণটাই হবে হচ্ছে যে এ এবং বি ভেক্টর দুটোর যে যোগফল বা রেজাল্টেন্ট। ওকে, তাহলে দেখো আমরা সেই অনুযায়ী সামান্তরিক সূত্রটা এবারে পড়বো। তাহলে আমরা হেডিং করে দিই যে ভেক্টরের সামান্তরিক সূত্র, এটা তো আমরা অলরেডি পড়ে ফেলেছি। বাকি ত্রিভুজ সূত্র আমরা অলরেডি পড়ে ফেলেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে আগের ক্লাসে চলে যাও, দুটো ভিডিও আমি বানিয়েছি ত্রিভুজ সূত্র সম্পর্কে, কারণ ক্যালকুলেশনটা আমি ডিফারেন্ট দেখিয়েছি যে কিভাবে অল্টারনেটিভ পদ্ধতিতে আমরা করতে পারি। তাহলে আজকের ক্লাসে যদি তোমরা হেডিং বলো, তাহলে এটা হওয়া উচিত যে ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র, বা বলতে পারো প্যারালেলোগ্রাম ল ওকে, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, ভেক্টর এডিশন। ওকে,
তো আমরা প্রথমে স্টেটমেন্টটা লিখব যেরকম ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে লিখেছিলাম, এবং তোমরা নোট করবে অবশ্যই খাতাটার সঙ্গে সঙ্গে। ওকে, তারপর আমরা কি করব, এই রেজাল্টেন্ট ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করার চেষ্টা করব, এবং ক্যালকুলেশনটা মোটামুটি একই হবে। একটু পরে তোমরা বুঝতে পারবে যে কেন আমি বারবার বলছি যে দুটোর ক্যালকুলেশন প্রায় একই। তার মানে প্রথমে স্টেটমেন্টটা লিখে ফেলি। ওকে, স্টেটমেন্টটা কি আমি অলরেডি বলে ফেলেছি যে যদি দুটো ভেক্টর একটা সমান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশিত হয় তাহলে তাদের সংশ্লিষ্ট কর্ণটা ভেক্টর দুটির যোগফলকে প্রকাশ করবে। তাহলে আমরা ওটাই লিখবো এখানে জাস্ট। ওকে, তাহলে লিখে ফেলো তোমরা যে দুটি ভেক্টরকে যদি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা প্রকাশ করা হয়, সন্নিহিত দুটি বাহু দ্বারা প্রকাশ করা হয় তাহলে তাদের সংশ্লিষ্ট কর্ণটি ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে। ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে, এবং তখন আমরা বলতে পারবো যে আর ভেক্টরটা আমরা এখানে লিখেছি সেই আর ভেক্টর আসলে হয়ে যাবে a প্লাস বি। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আর ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করতে হবে। অবশ্যই এ এবং বি ভেক্টর যে মধ্যবর্তী কোণ সেটা আমাদেরকে গিভেন থাকবে। তাহলে মনে করো এ এবং বি এর মধ্যবর্তী কোণ সাপোজ গিভেন আছে যেটা হচ্ছে আলফা, এবং বি ভেক্টরের সঙ্গে যদি আমরা আর ভেক্টরের অভিমুখ বলি, তাহলে একটা কোণ দ্বারা প্রকাশ করবো এটা, যে আর ভেক্টর বি এর সঙ্গে কত কোণে আছে, সাপোজ এটা গিভেন রয়েছে থিটা। এখন দেখো আমরা যদি এই ড্রয়িংটাকে কমপ্লিট করার চেষ্টা করি তাহলে দেখো যদি আমরা বি ভেক্টরটাকে এদিকে বাড়িয়ে দিই, আচ্ছা সুবিধার্থে আমি আগেরটার সঙ্গে ম্যাচ করার জন্য এক কাজ করছি, এই দিকটাতে আমরা এ ভেক্টর দিচ্ছি, ওই দিকটাতে আমরা বি ভেক্টর দিচ্ছি, তাহলে তোমাদের আগের ক্যালকুলেশনটার সঙ্গে একদম হুবহু মিলে যাবে, অন্য কিছু না, বাকি তো একই হবে ক্যালকুলেশন। তাহলে দেখো কারণ ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা নিচে এ ভেক্টর রেখেছিলাম, তো এবার দেখো এ ভেক্টরটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখো এইটা যেহেতু বি ভেক্টর, তাহলে সমান্তরিকের যে অপোজিট বাহু দেখো তাহলে এটাও হয়ে যাবে কি বি ভেক্টর, স্বাভাবিক। তাহলে এটা যদি হয়ে যায় এ ভেক্টর, বর্ধিত এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমরা এখানে দেখাবো, সেই কোণটা কত আলফা। এখন দেখো যদি আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, লম্ব এঁকে নিই, দেখো এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি সাপোজ এন, এটা পি কিউ এস টি, আমরা আরটা ইউজ করলাম না কারণ আরটা অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। তাহলে এখন যদি তুমি পি এস এন ত্রিভুজটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে ত্রিভুজ সূত্রে যে ক্যালকুলেশন হয়েছিল সেই সেম ক্যালকুলেশন হতে চলেছে। ভেবে দেখো পি এস এন, হ্যাঁ আমরা যদি এদিকের দুটো বাহু এদিকের পোর্শনটা মানে এই পোর্শনটাকে যদি আমরা আউট করে দিই, ভেবে দেখো এই পোর্শনটাকে যদি আমরা আউট করে দিই, আমি জাস্ট রাব করে দিচ্ছি, দেখো দেখো এই পোর্শনটাকে যদি আমরা রাব করে দিই এইভাবে তাহলে এটা কি হলো, অলরেডি ত্রিভুজ সূত্র, এটা তোমরা পড়েছি অলরেডি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছিলাম এতক্ষণ ধরে, যে কেন আমি বলছি ক্যালকুলেশনটা সেম হবে। তাহলে আমি এটাকে রিড্র করে নিচ্ছি ছবিটাকে আবার, এই পাশে ছিল এ ভেক্টর, আর এই পাশে একটা বাহু ছিল, এটা মেলাতে হবে, ওয়েট ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের এ ভেক্টর, বি ভেক্টর, আর এই পাশে হচ্ছে এ ভেক্টর পি কিউ এস টি, ঠিক আছে। একটু সামান্য প্রবলেম হলো ছবিটা, কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা নির্ণয় করতে চাই আর ভেক্টরের মান এবং অভিমুখ। তাহলে দেখো পি এস এন কি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা যদি বলি যে ত্রিভুজ পি এস এন থেকে
পিএসএন থেকে দেখো কি হবে, যদি আমরা এই পিএসটাকে অতিভুজ বলি, তাহলে পিএন হচ্ছে যে ভূমি আর এসএন হচ্ছে যে লম্ব, তাহলে অতিভুজ স্কোয়ার কি করে পাবো আমরা? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে আমার এই দিকের বাহুটা প্রয়োজন দেখো, আর এই বাহুটার তো কিছুটা অংশ অলরেডি আমাদের জানা আছে, এটা কি পি কিউ অংশের দৈর্ঘ্য সঙ্গে এই অংশটা আমাদেরকে জানতে হবে, মানে কিউ থেকে এন অবধি যে ডিস্টেন্সটা সেটা কত আমাদেরকে জানতে হবে। আমি জাস্ট এটা রাব করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা দেখো এখানে টোটাল ভূমিটা পেয়ে যাব আর এদিকে লম্বটা পেয়ে যাব। তাহলে আমি আগে অলরেডি এটা নির্ণয় করে ফেলেছি যখন আমরা ত্রিভুজ সূত্র পড়েছিলাম, তাও আমি আরেকবার তোমাদেরকে এটা নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা যদি কিউএসএন ত্রিভুজটার কথা বলি, ত্রিভুজ কিউএসএন এটা একটা সমকোণী ত্রিভুজ, ভেবে দেখো। তাহলে দেখো কিউএসএন এর এসএনটা হচ্ছে লম্ব, তাহলে সাইন থিটা হয় লম্ব বাই অতিভুজ, আর কিউএসটা হচ্ছে যে অতিভুজ যার মান হচ্ছে যে বি। বি ভেক্টরের মান কত হবে? সিম্পল বি। এ ভেক্টরের মান কত? সিম্পল এ। দেখো ওই জন্য আমি এখানে এ লিখেছি সিম্পল। তাহলে কিউএসএন ত্রিভুজ থেকে আমি যদি সাইন আলফা লিখে ফেলি, তাহলে সাইন আলফা কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা হচ্ছে অলরেডি এসএন দেখো, আর অতিভুজ বি, এটা আমি আগেও নির্ণয় করেছি। তাহলে এসএন সমান কত হয়ে যাবে? বি সাইন আলফা। তার মানে এই বাহুটা হয়ে যাচ্ছে, লম্বটা হয়ে যাচ্ছে বি সাইন আলফা। তেমনি দেখো যদি আমরা কস আলফা করি সেম ত্রিভুজটাতে, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে যে কিউএন আর অতিভুজ হচ্ছে যে কিউএস, যেটার মানে হচ্ছে যে বি। তাহলে এখান থেকে আবার আমরা কিউএনও পেয়ে যাব, যেটা হচ্ছে বি কস আলফা। তাহলে দেখো বিএন মানে এইটা, কিউএন মানে হচ্ছে এইটুকু অংশটা। তাহলে এটা হয়ে গেল আমাদের বি কস আলফা। দেখো তাহলে টোটালটা কত হবে? টোটাল ভূমিটা কত হবে? এই পিএসএন ত্রিভুজটার টোটাল ভূমিটা হয়ে যাবে দেখো এ প্লাস বি কস আলফা। তাহলে ভূমি হয়ে গেল কত? এ প্লাস বি কস আলফা, আর লম্ব হয়ে গেল বি সাইন আলফা, আর অতিভুজ আর। তাহলে দেখো এই পিএসএন ত্রিভুজ থেকে আমরা কি পাবো? যে অতিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি হচ্ছে এ প্লাস বি কস আলফা তার হোল স্কোয়ার, প্লাস লম্ব হচ্ছে যে বি সাইন আলফা, তাহলে হয়ে গেল বি সাইন আলফা স্কোয়ার। সেম ক্যালকুলেশন যেরকম আমি ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে করেছিলাম। এবার যদি আমরা এই ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করি, দেখো তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হলো। দেখো cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা আছে, কমন নিতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নিলাম, cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তোমরা জানো এটা অলরেডি 1 এ স্কোয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ আর স্কোয়ার। তাহলে আর লিখতে পারি, দেখো যে গুছিয়ে দিলে সিম্পল স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে এটা আমাদের হয়ে গেল ফাইনালি রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড। বুঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো জাস্ট এবার ডায়াগ্রামটা তোমরা ড্র করো, এবং ত্রিভুজ সূত্র যদি তোমাদের পড়া হয়ে গেছে, তাহলে ত্রিভুজ সূত্রে আমি যা করেছিলাম একদম হুবহু তাই করেছি। যাদের ত্রিভুজ সূত্রে পড়া হয়ে গেছে তাদের এই ক্লাসটা জাস্ট 5 মিনিটের ক্লাস। প্রথম ডায়াগ্রামটা দেখা আর স্টেটমেন্টটা বোঝা যে আসলে সামান্তরিক সূত্র মানে কি বলা হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো আমাকে অবশ্যই এই কোণটা নির্ণয় করতে হবে, থিটা কোণ। এবং থিটা কোণ নির্ণয় করার জন্য আমি অলরেডি বলেছিলাম, দেখো আমরা কিভাবে থিটা কোণ নির্ণয় করতে পারি। জাস্ট tan থিটা থেকে আমরা থিটা কোণ নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমরা যদি আবার এই পিএসএন এই ত্রিভুজটা দেখি, এর tan থিটা দেখো আমি এখানে লিখছি, tan থিটা কত হবে বলো? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি আছে? বি সাইন আলফা, সিম্পল, ডিভাইড বাই ভূমি কি আছে দেখো এ প্লাস বি কস আলফা। তাহলে এখান থেকে আমরা থিটা পেয়ে যাব। আরেকটা আমরা ফর্মুলা অলরেডি বলেছিলাম, যেটা ত্রিভুজ সূত্রে আমরা যখন অল্টারনেটিভ ফর্ম বলেছিলাম, ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র ব্যবহার করে সেভাবেও আমরা করতে পারি। তো আমি সেটা যাচ্ছি না, সেটা অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি। অল্টারনেটিভ ফর্মুলা, অল্টারনেটিভ প্রসেস বলে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি ত্রিভুজ সূত্রের জন্য,
কিন্তু এই ক্ষেত্রে তোমরা জাস্ট লম্ব বাই ভূমি মনে রাখবে, লম্ব হচ্ছে বি সাইন আলফা, ভূমি হচ্ছে এ প্লাস বি কস আলফা। তাহলে বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা, থিটা ইজ ইকুয়াল টু। কিন্তু এখানে আরেকটা অপশন আছে আমার সামান্তরিক সূত্রের ক্ষেত্রে, অনেক সময় এই দিকের কোণটাও চাইতে পারে, অর্থাৎ বি এর সঙ্গে কোণটা কত করেছি। অর্থাৎ আমাদেরকে যদি বলে যে এই কোণটা নির্ণয় করো, দেখো থিটা কোণটা মানে কি এ ভেক্টরের সঙ্গে কত কোণ করেছি। আবার যদি আমাকে বি ভেক্টরের সঙ্গে কত কোণ করেছি জানতে চাই, মনে করো সাপোজ সেই কোণটা আমরা ধরে নিচ্ছি গামা, তাহলে ট্যান গামা সমান নির্ণয় করতে হতে পারে। সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে লিখবো, ট্যান গামা ইকুয়াল টু, দেখো একটু দেখলেই বুঝতে পারবে যে ট্যান গামা ইকুয়াল টু কিভাবে লিখবো। দেখো এখানে থিটার দেখো এ এর সঙ্গে কোণ ছিল, তাই বি দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এখানে বি এর সঙ্গে কোণ আছে মানে এ দিয়ে স্টার্ট হবে, উল্টো হয়ে যাবে না। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে এ সাইন আলফা, দেখো ডিভাইড বাই বি প্লাস এ কস আলফা। তাহলে এটা মনে রাখার আমি একটা পদ্ধতি বলে দিই। প্রবলেমের সময় তো সবসময় এটা এইভাবে ছবি এঁকে তোমরা করতে পারবে না, তাহলে প্রবলেমের সময় কিভাবে মনে রাখবে, দেখো প্রথমত হচ্ছে এটাকে একটু লক্ষ্য করো ফর্মুলাটাকে। দেখো থিটাটা কার সঙ্গে কোণ আছে, এর সঙ্গে কোণ আছে, কিন্তু শুরু হয়েছে দেখো বি থেকে, বি সাইন আলফা ডিভাইডেড বাই বি কস আলফা। অর্থাৎ উপরে সাইন আলফা হবে, নিচে কস আলফা হবে। এইভাবে ভাবতে পারো যে লেফট সাইডে ট্যান আছে, তাহলে রাইট সাইড তো অবশ্যই সাইন বাই কস হবে, তাহলে সাইন আলফা বাই কস আলফা হবে। আর দেখো সাইন আলফা কস আলফার সঙ্গে কে গুণ আছে উপরে এবং নিচে, কোনটা যার সঙ্গে নেই, থিটা কোণ কার সঙ্গে আছে, এর সঙ্গে আছে, যার সঙ্গে কোণ আছে সেইখানে আলাদা থাকবে, যার সঙ্গে কোণটা নেই সেই ভেক্টরটা সাইনের সঙ্গে গুণ থাকবে, বি সাইন আলফা বি কস আলফা। উপরে হবে সাইন আলফা, নিচে হবে কস আলফা। কেন? কারণ লেফট সাইডে আছে ট্যান আলফা। সিমিলারলি দেখো যখন আমরা ট্যান গামা নির্ণয় করছি তখন আমরা একই রকম ভাবে সাইন আলফা কস আলফা লিখবো, কিন্তু গামা কোণটা আছে বি এর সঙ্গে, কাজেই আমরা দেখো বিটাকে আলাদা করে দিয়েছি। তাহলে কার সঙ্গে কোণটা নেই, এর সঙ্গে নেই, তাহলে এটা সাইন আলফার সঙ্গে গুণ হবে, এটা কস আলফার সঙ্গে গুণ হবে, এ সাইন আলফা বাই এ কস আলফা। তাহলে এইভাবে তোমরা লিখতে পারো। তাহলে দেখো লেখার সময় তোমরা এই প্রসেসটা এইভাবে ফলো করবে, আমি আবার দেখো লিখে দেখিয়ে দিচ্ছি। মনে করো সাপোজ আমি এখানটাতে লিখছি, কারণ ছবিটা এখানে আছে, বা আমি ডায়াগ্রামটা নিচে নিয়ে যাচ্ছি। দেখো দেখো ডায়াগ্রামটা এখানে নিলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো যখন যদি আমরা ট্যান থিটা লিখি, ট্যান থিটা আমি আবার লিখে দিয়েছি, এটা খুব ভাইটাল। ট্যান থিটা দেখো, তাহলে প্রথমে আমরা কি করব, ট্যান আছে মানে হবে সাইন আলফা বাই কস আলফা। তারপরে আমরা কি দেখব, যে থিটা কোণটা লিখি যেটা কার সঙ্গে নেই, বি এর সঙ্গে নেই, দেখো তাহলে বি কে আলাদা লিখে দেবো, বাকি যে ভেক্টরটা আছে সেটা সাইনের সঙ্গে গুণ হবে। তাহলে ট্যান থিটা সমান হয়ে গেল, ট্যান থিটা সমান হয়ে গেল বি এ সাইন আলফা, এ সাইন আলফা ডিভাইড বাই বি প্লাস এ কস আলফা, এটাই হয়েছিল এ সাইন আলফা বাই বি প্লাস এ কস আলফা। আচ্ছা এখানে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে, দেখি ওয়েট, হ্যাঁ একটু সামান্য প্রবলেম হয়ে গেল। আমরা বি সাইন আলফা ডিভাইড বাই ট্যান থিটা সমান হবে, ট্যান থিটা সমান হবে, ট্যান থিটা সমান হবে বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা। দেখো প্রথমে এটা লক্ষ্য করো আগে, এদিকে আছে বি সাইন আলফা আর এদিকে আছে এ প্লাস বি কস আলফা, তাহলে লম্ব বাই ভূমি এটা তো হবে, কিন্তু আমি মনে রাখার পদ্ধতি বলছি। লেফট সাইডে ট্যান আছে মানে এখানেও সাইন লিখবো, এখানেও কস লিখবো। কার সঙ্গে কোনটা আছে, এর সঙ্গে, তাহলে এটা আলাদা লিখে দেবো। যার সঙ্গে কোনটা নেই তাকে কি করব, সাইন আলফা এবং কস আলফার সঙ্গে গুণ করে দেবো। সিমিলারলি দেখো যখন ট্যান গামা লিখবো আমরা, তাহলে ট্যান গামা, তাহলে প্রথমে কি লিখবো, উপরে লিখবো সাইন আলফা, নিচে লিখবো কস আলফা, সাইন আলফা বাই কস আলফা, সিম্পল। এবার দেখো কে গুণ হবে, যার সঙ্গে কোনটা নেই, তাহলে কার সঙ্গে কোনটা নেই, এর সঙ্গে কোনটা নেই, গামা কোণ, তাহলে এ সাইন আলফা বাই এ কস আলফা। যার সঙ্গে কোনটা আছে তাকে আলাদা লিখে দেবো। আই রিপিট, এটা বুঝতেই হবে, এটা না বুঝলে কিন্তু তোমরা অঙ্ক করার সময় অসুবিধায় পড়বে। দেখো ট্যান থিটা লিখছি, ভালো করে বুঝো। প্রথমে কি লিখবো, সাইন আলফা বাই কস আলফা। কার সঙ্গে কোনটা নেই, বি এর সঙ্গে কোন নেই, কারণ থিটা এ এর সঙ্গে, তাহলে বি সাইন আলফা বাই বি কস আলফা প্লাস যেটা পড়ে থাকলো এ। ট্যান গামা কিভাবে লিখবো, সাইন আলফা বাই কস আলফা। দেখো ট্যান গামা সাইন আলফা বাই কস আলফা, গামা কোন কার সঙ্গে আছে, বি এর সঙ্গে, কার সঙ্গে নেই, এ এর সঙ্গে, তাহলে এ বাই এ। ক্লিয়ার?
এইভাবে লিখবো। আদারওয়াইজ তোমরা যদি ছবি আঁকতে পারো, ডায়াগ্রাম এঁকে সিম্পল, এটা ভুল হওয়ার একদম সম্ভাবনা নেই, জাস্ট লম্ব বাই ভূমি করে দাও। ওকে, আদারওয়াইজ যদি তোমরা মনে রাখতে চাও এইভাবে মনে রাখতে পারো। ওকে, এবার দেখো কতগুলো স্পেশাল কেস হতে পারে আলফা এবং থিটার মান অনুযায়ী। কিরকম স্পেশাল কেস হতে পারে দেখো, এখানে আমাদের অ্যাকচুয়ালি পুরো যে ডায়াগ্রামটা ছিল স্পেশাল কেসেস, এটা আমি ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে বলেছি, আরেকবার আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিতে চাইছি। দেখো একটা ভেক্টর মনে করে এটা হচ্ছে এ ভেক্টর, ভালো করে বুঝো। এদিকে আছে বি ভেক্টর সামান্তরিক সূত্রে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ রয়েছে আলফা। তাহলে এটা হচ্ছে যে কমপ্লিট সামান্তরিকটি আমাদের, এইটি হচ্ছে যে লব্ধি আর, এই কোণটা হচ্ছে যে আর এর সঙ্গে এ এর কোণ থিটা। তাহলে আমাদের ফর্মুলা দেখো, আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। স্পেশাল কেস হচ্ছে মনে করো যদি আলফাটা 0 ডিগ্রি হয়ে যায়, আলফা 0 ডিগ্রি মানে এ এবং বি এর মধ্যে কোনো কোণ থাকবে না, মানে দুটো ভেক্টর একই অভিমুখে একই লাইনের উপর। এদিকে এ ভেক্টর ছিল দেখো, এদিকে রয়েছে বি ভেক্টর, তাহলে এই বি ভেক্টরটা আর এ ভেক্টরের মধ্যে কোণ আলফা, তাহলে এই কোণটা ছোট হবে ছোট হবে ছোট হবে। এইভাবে যদি আমি বি ভেক্টরটাকে নিয়ে আসি, এক সময় যদি এ এর উপরে পরিপাতিত হয়ে যায় তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ 0। তার মানে যদি দুটো ভেক্টর একই অভিমুখে থাকে, এ এবং বি ভেক্টর পরপর থাকে, প্রথমে এ ভেক্টর তারপরে বি ভেক্টর হতে পারে এভাবে, তাহলে দেখো সেক্ষেত্রে কি হবে, আলফা ইজ ইকুয়াল টু 0, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এবং সেক্ষেত্রে আর এর মান দেখো হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা 0 cos আলফা 1 cos 0 1, তাহলে হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো তার মানে হয়ে গেল রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি, সিম্পল এ প্লাস বি। তাহলে দেখো একটা ভেক্টর যদি এখানে এ থাকে আর একটা ভেক্টর যদি বি থাকে, তাহলে সিম্পল এ প্লাস বি তো হয় উচিত। মনে করো একটা যদি সরণ হয় 2 মিটার আর একটা সরণ হয় 3 মিটার, তাহলে সরণের মান কত হবে, 3 + 2 5, সিম্পল একই অভিমুখে। কিন্তু যদি বিপরীত অভিমুখে হয় তখন বিয়োগ হয়ে যাবে। একটা ভেক্টর যদি এদিকে হয় এ ভেক্টর আর একটা ভেক্টর যদি উল্টো দিকে হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে আলফাটা 180 ডিগ্রি হয়ে যাবে, আর cos 180 ডিগ্রির মান কত বলেছিলাম, -1। তাহলে 2 নম্বরে দেখো যদি আমরা বলি আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে তখন আর কত হবে দেখো, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। আমি আগের দিনে বলেছিলাম এটা মুখস্থ করে নেবে যে cos 180 ডিগ্রির মান কত, -1, cos 120 ডিগ্রির মান কত, -1/2 বলেছিলাম কিনা, sin 120 ডিগ্রির মান কত, √3/2, sin 180 ডিগ্রির মান কত, 0। এই চারটা মান সবসময় তোমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ইউজ হবে বারবার। তাহলে দেখো cos 180 ডিগ্রি যদি -1 হয়, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab ইন্টু -1 মানে -2ab, তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার রুট অফ এ মাইনাস বি হোল স্কোয়ার মানে সিম্পল এ মাইনাস বি। এখন এ মাইনাস বি তো লিখবো না, এ ডিফারেন্স বি লিখবো, কারণ দেখো হোল স্কোয়ার আছে রুটের মধ্যে, এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যায় বি মাইনাস এ হোল স্কোয়ার হতা, অর্থাৎ এ মাইনাস বিও হতে পারে বি মাইনাস এও হতে পারে। এটা ডিফারেন্স সাইন মানে এ মাইনাস বি অথবা বি মাইনাস এ, যেটা বড় হবে সেটা আগে লিখবো, কারণ আর হচ্ছে ম্যাগনিটিউড। ওকে, তাহলে দেখো আমরা আর ভেক্টরের মান পাচ্ছি এ মাইনাস বি, অর্থাৎ একটা যদি এইভাবে এ ভেক্টর হয় একটা যদি বি ভেক্টর হয় মনে করো, তাহলে সিম্পল এ থেকে যদি বি কে বিয়োগ করি আমরা এইটুকু অংশটা পাবো কেবলমাত্র। ঠিক আছে, আরেকটা বিষয় দেখো, যদি আমরা এখানে দেখি থিটা কোণটা যদি আমরা নির্ণয় করতে চাইতাম, দেখো আমাদের অ্যাকচুয়ালি ট্যান আলফা থেকে ট্যান থিটা থেকে তো আমরা থিটার মানটা নির্ণয় করতে পারি যে লব্ধি ভেক্টরটা কোন দিকে হবে। কিন্তু এখানে যদি তোমরা একটা সিম্পল বিষয় দেখো তাহলে বুঝতে পারবে। সিম্পল বিষয়টা কি দেখো, মনে করো সাপোজ এ প্লাস বি হয়েছে, তাহলে এ প্লাস এ ভেক্টর এবং বি ভেক্টর পরপর আছে, তাহলে এ প্লাস বি মিলে যে লব্ধি ভেক্টর আর সেটা দেখো এইদিকেই থাকবে। তার মানে এ ভেক্টর অভিমুখ বি ভেক্টর অভিমুখ এবং লব্ধি ভেক্টর অভিমুখ একই হবে। সেটা আমরা ম্যাথমেটিক্যালিও কিভাবে প্রমাণ করতে পারবো দেখো, এমনিতে ট্যান থিটা কত ছিল বলো, ফর্মুলা বি সাইন আলফা ডিভাইড বাই
এ প্লাস বি কস আলফা। এখন আলফা যদি 0 ডিগ্রি হয়ে যায়, ভেবে দেখো, আলফা যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে সাইন 0 তো 0, তাহলে বি ইন্টু সাইন 0, তাহলে উপরে 0 বাই সামথিং যাই হোক না কেন সে তো ফাইনালি 0ই আসবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 0 মানে থিটা সমানও 0। দেখো থিটা সমান 0 মানে কি, এই যে আর ভেক্টরটা আছে এটাও এর দিকেই হবে। তাহলে দেখো ছবি থেকেও সেটা বোঝা যাচ্ছে। আবার যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে চাই থিটা 0 চলে আসছে, এখানেও তাই আসবে। দেখো এখানে যদি আমরা বসাই ট্যান আলফার ফর্মুলা আমাদের কি ছিল, বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা, ট্যান থিটার ফর্মুলা। এখন দেখো যদি আমরা আলফা 180 ডিগ্রি বসাই, আমি একটু আগে বললাম সাইন 180 ডিগ্রিও 0, তাহলে 0 ডিভাইড বাই সামথিং ইকুয়াল টু 0ই হবে, 0ই হবে, 0 ডিভাইড বাই সামথিং ইকুয়াল টু 0ই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল টু অলসো 0, থিটা ইজ অলসো 0। তার মানে দেখো এখানে থিটা 0 মানে কি বোঝাবে, যে ভেক্টরটা বড় অভিমুখটা সেই দিকে হবে। কারণ দেখো এটা মনে করে এ ভেক্টর রয়েছে আর ফাইনালি এটা বি ভেক্টর, তাহলে ফাইনালি দেখো কতটুকু পড়ে থাকছে, এইটুকু অংশ পড়ে থাকছে, তাহলে সেটা কার অভিমুখ, এ এর অভিমুখ। তার মানে আর ভেক্টরের অভিমুখ আর এ এর অভিমুখ একই, তাই থিটা 0 আসছে। তাহলে বিয়োগের ক্ষেত্রে থিটা 0 মানে কি, যে ভেক্টরটা বড় ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর সেই দিকেই হবে। কিন্তু যোগের ক্ষেত্রে যখন এ প্লাস বি আসছে সেক্ষেত্রে থিটা 0 মানে কি, দুটো ভেক্টরের অভিমুখ একই দিকে, কাজে লব্ধি ভেক্টরের অভিমুখ দুটো যে কোনো একটার দিকেই হতে পারে, কারণ দুটো একই অভিমুখে আছে। আর স্পেশাল কেস নম্বর 3 যেটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম আগেই ত্রিভুজ সূত্রের ক্ষেত্রেও, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির ক্ষেত্রে দেখো আর হয়ে যাবে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90। cos 90 হচ্ছে যে 0, তাহলে এটা হয়ে যাবে রুট ওভার সিম্পল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর দেখো ট্যান থিটা কত হবে, থিটা নয় এটা আলফা, সরি, আলফা ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু 180, আলফা ইকুয়াল টু 90। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, দেখো বি সাইন আলফা এ প্লাস বি কস আলফা, আলফা হচ্ছে 90 ডিগ্রি, বি সাইন 90 ডিভাইড বাই এ প্লাস বি কস 90, সাইন 90 1, কস 90 0, তাহলে বি ইন্টু 1 ডিভাইড বাই এ প্লাস 0 মানে বি বাই এ। তাহলে ট্যান থিটা সমান হয়েছে বি বাই এ সিম্পল। দেখো এটা আমরা অলরেডি বলেছি, আমরা যদি ডায়াগ্রামটা আঁকি তাও বুঝতে পারবো। দেখো দুটো ভেক্টর পরস্পর সঙ্গে লম্ব মানে কি, এটা যদি হয়ে যায় এ ভেক্টর তাহলে অবশ্যই এটা হবে বি ভেক্টর, এবং এ বি পরস্পর সঙ্গে লম্ব, তাহলে সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে লব্ধি হচ্ছে যেটা দেখো, তাহলে হওয়াই উচিত এটা যদি এ হয় আবার এটাও বি হবে। তাহলে দেখো এটা কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হওয়াই উচিত না, অতিভুজ। দেখো সেটাই তো এসছে। আবার দেখো এই কোণটা যেহেতু থিটা ছিল, তাহলে ট্যান থিটা সমান কত হবে বলো, লম্ব বাই ভূমি বি বাই এ আসছে। তাহলে দেখো আমরা ডায়াগ্রাম থেকে যেটা পাচ্ছি ভিজুয়ালাইজড করে, আর যেটা আমরা সামান্তরিক সূত্র ইউজ করে পাচ্ছি সেম সব ক্ষেত্রেই। দেখো আমরা তিনটে স্পেশাল কেসকে যদি আমরা দেখি, প্রথমে আলফা ইকুয়াল টু 0 এর জন্য আমি কি করলাম, আমি এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখালাম। দেখো এ প্লাস বি, পরে দেখো ডায়াগ্রাম আঁকলে কি বোঝা যাচ্ছে ব্যাপারটা, যে সিম্পল এ বি এর যোগ হবে। আবার দেখো যদি আমরা ট্যান থিটা নির্ণয় করি ম্যাথমেটিক্যালি 0 আসছে, হওয়াই উচিত, কারণ দুটো ভেক্টর যেদিকে আর ভেক্টর সেদিকে সব ভেক্টর একই অভিমুখে, থিটা ইকুয়াল টু 0। পরে দেখো আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, বুঝতেই পারছো বিয়োগ হওয়া উচিত, একটা বেশি একটা কম, গিয়ে আবার ফিরে আসছে মনে করো, দুটো ভেক্টরের অভিমুখ আলাদা। তাহলে কি হবে, এইটুকু পোরশন বাদ চলে যাচ্ছে, তাহলে এইটুকু পোরশন পড়ে থাকছে অনলি, সেই পোরশনটা কত এ মাইনাস বি। যদি বি বড় হয় তাহলে বি মাইনাস এ। দেখো থিটা 0 বেরোচ্ছে, থিটা 0 মানে কি, অভিমুখটা একই দিকে, কার দিকে, বড় ভেক্টরটার দিকে। তাহলে এখানে থিটা 0 বেরোচ্ছে। আবার লজিক্যাল আমরা বুঝতে পারছি আলফা 90 ডিগ্রি মানে দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব। আবার সেক্ষেত্রে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরোচ্ছিল স্কোয়ার রুট অফ ম্যাথমেটিক্যালি। আবার এখানে দেখতে পাচ্ছি এটা জাস্ট একটা অতিভুজ, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হওয়া উচিত, এবং ট্যান থিটা সমান বি বাই এ। এখান থেকে দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ, লম্ব বাই ভূমি। তো এটা হলো আমাদের সামান্তরিক সূত্রের একদম পুরো ডিটেলস ডিসকাশন। যেরকম আমরা ত্রিভুজ সূত্রের ডিসকাশন করেছিলাম দুটো ভিডিওতে, কিন্তু সামান্তরিক সূত্র আমরা একটা ভিডিওতে সেরে নিলাম, কারণ একটি আমরা প্রসেস বলছি এখানে, দ্বিতীয় প্রসেস বলার প্রয়োজন নেই, সেম প্রসেস হবে। বুঝতেই পারছো আমরা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে সেটা অলরেডি আলোচনা করে দিয়েছি। ওকে, তো আজকের মতো এখানেই থাকছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
এবং শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।